উত্তরবঙ্গের ৫৪ আসনের বিগ ফাইট কোথায়? উদয়ন, গৌতম, কৃষ্ণ, মৌসাম, কোথায় কি ফ্যাক্টর? এসআইআর এ নাম বাদ কত? পরিসংখ্যান কি বলছে? কে এগিয়ে, কে পিছিয়ে? তথ্য তত্ত্বে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। ২৩শে এপ্রিল প্রথম দফার ১৫২টি আসনে নির্বাচন, মূলত উত্তরবঙ্গ এবং তার পাশাপাশি মুর্শিদাবাদ সহ ধীরে ধীরে দক্ষিণের দিকে বিভিন্ন জেলায় নির্বাচন রয়েছে। এবং এই যে মোট ১৫২টি আসন, তার মধ্যে উত্তরবঙ্গের ৫৪টি আসন রয়েছে। এই ৫৪টি আসনের মধ্যে অন্তত ৩৬টি আসনে ব্যবধান ৫,০০০-এর কম। ফলে এই আসনগুলোতে তো অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হবে। তাছাড়া কিছু আসনও রয়েছে যে আসনগুলো প্রার্থীর জন্যই অত্যন্ত জমজমাট হয়ে রয়েছে। আমি তেমনই কয়েকটি আসন বেছে নিয়েছি উত্তরবঙ্গের এই ৫৪টি আসনের মধ্যে। মাত্র কয়েকটি আসন যে আসনগুলোর দিকে সকলের নজর রয়েছে, সেই আসনগুলোর যে তথ্য পরিসংখ্যান, সেখানে কে এগিয়ে কে পিছিয়ে তার ভিত্তিতে সেগুলোই তুলে ধরবো আপনাদের সামনে। একদম প্রথমে কোচবিহারের দিনহাটা কেন্দ্রের নাম। উদয়ন গুহ যেখানকার প্রার্থী, এবং সেই কেন্দ্রে আর বাকি যারা প্রার্থী রয়েছেন তারা হচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী উদয়ন গুহ, ভারতীয় জনতা পার্টির প্রার্থী অজয় রায়, বামফ্রন্টের প্রার্থী ফরওয়ার্ড ব্লকের প্রার্থী বিকাশ মণ্ডল এবং কংগ্রেসের প্রার্থী হরিহর রায় সিংহ। এবার এই যে দিনহাটা কেন্দ্র, এই দিনহাটা কেন্দ্রের দিকে যদি আমরা তাকাই, ২০২১ বিধানসভা নির্বাচনের দিকে মাত্র ৫৭ ভোটে জয়ী হয়েছিলেন নিশীথ প্রামাণিক, ভারতীয় জনতা পার্টির প্রার্থী ছিলেন তিনি। কিন্তু তারপরে পরেই তিনি সেই আসন ছেড়ে বেরিয়ে যান এবং তারপরে আমরা দেখি সেখানে আবার উপনির্বাচন হয়, যে উপনির্বাচনে ১,৬৪,০৮৯ ভোটে জয়ী হন উদয়ন গুহ। ফলে নির্বাচন কেমন হয়েছিল তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল সেই সময় দিনহাটা কেন্দ্রে। লোকসভা নির্বাচনের নিরিখে, কোচবিহার লোকসভা নির্বাচনের নিরিখে দিনহাটা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ১৮,০১৪ ভোটে। আর এই কেন্দ্রে এসআইআর এর জন্য নাম বাদ পড়েছে ১৬,৭৫৮। ফলে এই কেন্দ্রে একটা হাড্ডাহাড্ডি লড়াই, কারণ এই কেন্দ্রে তৃণমূল এগিয়ে রয়েছে ১৮,০০০-এরও বেশি ভোটে, সেখানে এসআইআর এর নাম বাদ গেছে ১৬,৭৫৮। এই কেন্দ্রে খুব স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে স্বচ্ছন্দে লিড পেয়ে আছে, কিন্তু তারপরেও কতগুলি বিষয় রয়েছে। এক হচ্ছে গিয়ে উদয়ন গুহর বিরুদ্ধে এই জেলার একটা বেশ তৃণমূল কংগ্রেসের অন্দরেই একটা বড় অংশ রয়েছে যারা উদয়ন গুহর বিরোধী পক্ষ। তার পাশাপাশি আমরা দেখেছি রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহারে এক সময়, যার উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রীও ছিলেন এক সময়, তো কোচবিহারের এই গুরুত্বপূর্ণ নেতা, তার নাম বিধায়ক পদে নতুন করে আবার নির্বাচিত হয়নি, মনোনীত করেননি, মনোনয়ন দেয়নি তাকে দল। তারপর থেকেই তার একটু গোঁসা হয়েছিল, আমরা দেখেছিলাম। শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতেও অনুপস্থিত ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য তাকে আবার ফের মঞ্চে নিয়ে আসেন। তিনি বলেছেন দলের হয়ে কাজ করবেন, কতটা কি কাজ করবেন জানি না, কারণ তিনি একথাও জানিয়েছিলেন যে তাকে কোনো প্রার্থী নমিনেশন ফাইল করার সময় তাকে জানাননি এবং তাকে বলেননি সেই নমিনেশন ফাইল করার সময় তিনি জেলা প্রশাসনের দপ্তরে যান দলের প্রার্থীর সঙ্গে। সে কারণে তার অভিমান হয়েছিল। দেখা যাক সেই অভিমান আলটিমেটলি ভোটের দিন কতটা প্রভাব ফেলতে পারে। তবে এখনো পর্যন্ত যা পরিস্থিতি, তাতে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি তাদের যে ক্ষত ছিল সেটা মেরামত করে অনেকটাই এগিয়েছে। স্থানীয় মানুষের আস্থা তারা ফিরিয়ে এনেছে বলেই দাবি। কিন্তু নিশীথ প্রামাণিক বেরিয়ে যাওয়ার পর বিজেপির ওপর কিন্তু বেশ খাপ্পা হয়েছিলেন স্থানীয় মানুষ। এখনো পর্যন্ত উদয়ন গুহকে ফেভারিট হিসেবে রেখেই দৌড়চ্ছে দিনহাটা, কিন্তু একটা অংশ, বড় অংশ বলছে এবার কিন্তু উদয়ন গুহর পরাজয় মাস্ট। শেষ হাসি যদি হাসার কথা বলি, এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন বিজেপির প্রার্থী। অ্যাডভান্টেজ বিজেপি উদয়ন গুহর কেন্দ্রে, খুব অল্প হলেও এই কেন্দ্রে বিজেপি অ্যাডভান্টেজ। যদিও আরেক পক্ষ বলছে উদয়ন গুহ খুব অল্প হলে, অর্থাৎ সেই যে ৫,০০০-এর কমে যে আসনের যে হাড্ডাহাড্ডি লড়াই, ভোটের ব্যবধান, সেটা দিনহাটার জন্য একেবারে পারফেক্ট।
চলে আসবো আলিপুরদুয়ার কেন্দ্রে। আলিপুরদুয়ার কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুমন কাঞ্জিলাল। এই সুমন কাঞ্জিলাল ভারতীয় জনতা পার্টি থেকে জয়ী হয়েছিলেন, তারপর তিনি তৃণমূলে যোগ দেন। তৃণমূলে যোগ দেওয়ার পরেই বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানও করা হয় সুমন কাঞ্জিলালকে। তাকে এবারেও প্রার্থী করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুমন কাঞ্জিলাল আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে, তার পাশাপাশি ভারতীয় জনতা পার্টির প্রার্থী পরিতোষ দাস, বামফ্রন্টের প্রার্থী শ্যামল রায়, কংগ্রেসের প্রার্থী মৃন্ময় সরকার। আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে 2021 বিধানসভা নির্বাচনে 16,007 ভোটে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি লোকসভা নির্বাচনে 2024-এর লোকসভা নির্বাচনে এগিয়ে রয়েছে 28,564 ভোটে। কিন্তু এই কেন্দ্রে এসআইআর এর জন্য নাম বাদ পড়েছে 23,084 জনের। ফলে আলিপুরদুয়ার কেন্দ্রে একটা হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে। সেখানে শেষ পর্যন্ত সাম্প্রতিক নির্বাচনগুলোতে ধারাবাহিকভাবে লিড রেখে বিজেপি অন্তত শক্ত অবস্থানে রয়েছে। এই কেন্দ্রে বিজেপি এবং সুমন কাঞ্জিলাল যেহেতু বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে জয়েন করে গিয়েছিলেন, ফলে তৃণমূল কংগ্রেসের কিছু সমস্যা তো অবশ্যই সেখানে তৈরি হয়েছিল। যারা স্থানীয় তৃণমূল কংগ্রেসের যারা নেতা ছিলেন তাদের মাথার উপর এসে শেষ পর্যন্ত সুমন কাঞ্জিলাল বসায়, সেখানে তাদের ক্ষোভ একটা অবশ্যই রয়েছে। এবং বিজেপির তফসিলি জাতি এবং উপজাতি ভোটারদের মধ্যে একটা ক্রমবর্ধমান প্রভাব রয়েছে। তার পাশাপাশি এই কেন্দ্রে মুসলিম ভোটের সংখ্যা কম, ফলে এই কেন্দ্রে অ্যাডভান্টেজ বিজেপি। আসছি তৃতীয় কেন্দ্র, শিলিগুড়ি কেন্দ্র, বিধানসভা কেন্দ্র শিলিগুড়ি। এই কেন্দ্রে একটা হাড্ডাহাড্ডি লড়াই। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেব, অন্যদিকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ডক্টর শঙ্কর ঘোষ, শরদিন্দু চক্রবর্তী। এই কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী, কংগ্রেসের প্রার্থী অলোক ধারা। 2021 বিধানসভা নির্বাচনে শিলিগুড়ি কেন্দ্রে 35,586 ভোটে জিতেছিলেন ডক্টর শঙ্কর ঘোষ। বিজেপির পক্ষ থেকে লোকসভাতেও এই কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে 66,009 ভোটে। এই কেন্দ্রে এসআইআর এর জন্য নাম বাদ গেছে 36,421 জনের, কিন্তু তা সত্ত্বেও বিজেপি এই কেন্দ্রে যথেষ্ট এগিয়ে রয়েছে। বড় ব্যবধানে জয়। তৃণমূল কংগ্রেসের সামনে একটা বড় কঠিন চ্যালেঞ্জ তৈরি করেছে, কারণ 2024-এর লোকসভা নির্বাচনে যেভাবে জিতেছে বিজেপি, যে ব্যবধান তৈরি করেছে সেটাকে মেকআপ করা যথেষ্ট কঠিন। বাম কংগ্রেস জোট সেবার হয়েছিল, এবার যদিও জোট হয়নি, কিন্তু এইবার বাম কংগ্রেসের ভূমিকা কতটা হবে সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে না, তারা কতটা শক্তি সঞ্চয় করেছে এই কদিনের মধ্যে। তবে এখনো পর্যন্ত তাদের প্রভাব সীমিত। লড়াই মূলত তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, অ্যাডভান্টেজ বিজেপি। নেমে আসবো আরেকটু দক্ষিণে, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এই কেন্দ্রে কৃষ্ণ কল্যাণীও আগে বিজেপিতে লড়াই করেছিলেন, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং সেই বিষয়টিকে কেন্দ্র করে যথেষ্ট তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। কৃষ্ণ কল্যাণীর পাশাপাশি এই কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৌশিক চৌধুরী, বামফ্রন্টের প্রার্থী জীবানন্দ সিংহ, কংগ্রেসের প্রার্থী দীর্ঘদিনের কংগ্রেস নেতা মোহিত সেনগুপ্ত। এই রায়গঞ্জ কেন্দ্রে 2021-এ জয়ী হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। 20,748 ভোট পেয়েছিলেন তিনি। পরবর্তীকালে এসআইআর এর জন্য এই কেন্দ্রের নাম বাদ গেছে 47,529 জনের, সব মিলিয়ে 2024-এর লোকসভা ভোটের নিরিখে রায়গঞ্জ কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি এগিয়ে রয়েছে 46,739 ভোটে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। রায়গঞ্জে এখনো কোনো স্পষ্ট ফেভারিট নেই। মূলত এই কেন্দ্রে হাই ভোল্টেজ লড়াইয়ের একটা মঞ্চ হয়ে উঠতে পারে রায়গঞ্জ কেন্দ্র। এখনো পর্যন্ত উত্তরবঙ্গের সবচেয়ে হাই ভোল্টেজ লড়াইয়ের মঞ্চ যদি বলি তাহলে এই কেন্দ্রটা তার মধ্যে অবশ্যই থাকবে, এবং সবচেয়ে বেশি হয়তো এই কেন্দ্র। কংগ্রেস যদি এই কেন্দ্রে যেহেতু প্রিয়রঞ্জন দাসমুন্সী একসময় এই কেন্দ্রের থেকে তিনি নির্বাচিত হতেন, কংগ্রেসের যদি ঘুরে দাঁড়ায় তাহলে বিজেপির ভোটে ভাগ বসবে, কিন্তু সেই সম্ভাবনা খুবই ক্ষীণ, সেটাও এখানেই বলে রাখি। মালদা যে জেলা, সেই জেলার যদি একটি নামই বেছে নিতে হয় তাহলে অবশ্যই সেটা বেছে নিতে হবে গনি খানের পরিবার যে নামের সঙ্গে, যে এলাকার সঙ্গে যুক্ত, সেই এলাকাকে অবশ্যই বেছে নিতে হবে। কারণ মৌসম বেনজির নূর আপনারা জানেন তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছেন কংগ্রেসে, এবং কংগ্রেস তাকে প্রার্থী করেছে মালতীপুর কেন্দ্র থেকে। এই মালতীপুর কেন্দ্রের দিকে যদি তাকাই, তৃণমূল কংগ্রেসের প্রার্থী আব্দুর রহিম বক্স এবং বিজেপির প্রার্থী আশিস দাস, বামফ্রন্টের প্রার্থী মিনারুল হোসেন এবং
কংগ্রেসের প্রার্থী মৌসাম নূর। এই কেন্দ্রে 91,949 ভোটে 2021 বিধানসভায় জিতেছিল তৃণমূল কংগ্রেস। এই লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে এগিয়ে রয়েছে কংগ্রেস এগিয়ে রয়েছে 15,921 ভোটে। আর এই কেন্দ্রে এসআইআর এর জন্য নাম বাদ গেছে সব মিলিয়ে 45,654 জনের নাম বাদ গেছে এই কেন্দ্রে। আর এই যে মালতীপুর কেন্দ্র, এটা বিহারের বেশ কয়েকটা শহর এই মালতীপুরের কাছাকাছি, ফলে সেখানকার যে সংস্কৃতি অর্থনীতি সেটা এই এলাকার সঙ্গে অনেকটাই জড়িত। কাটিহার, পূর্ণিয়া এগুলো, আরারিয়া, এগুলো খুব বেশি যে দূর এমন নয়, ঘন্টা দুয়েকের পথ, ঘন্টা খানেক থেকে ঘন্টা দুয়েকের পথ এই মালতীপুর থেকে। ফলে সব মিলিয়ে, এবং এই শহরগুলো সড়ক আর রেলপথে যুক্ত, ফলে সেই জায়গা থেকে এখানে বিভাজনের রাজনীতির থেকে সম্প্রদায়ের প্রতি অনেক বেশি আনুগত্য রয়েছে। ফলে সেক্ষেত্রে স্থানীয় নেতারাও ভোটকে অনেকটাই প্রভাবিত করেন। এখানে তৃণমূল কংগ্রেসের অ্যাডভান্টেজ, তাদের যে সমস্ত প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলোর জন্য এখানে যথেষ্ট অ্যাডভান্টেজ রয়েছে। বিজেপি খুব একটা কিছু করতে পারেনি, লড়াই হবে তৃণমূল বনাম কংগ্রেস, এবং সেক্ষেত্রে তৃণমূল সামান্য হলেও এগিয়ে, মৌসাম নূর কিন্তু পিছিয়ে আছেন, একথা বলা যেতেই পারে। বিরোধীরা একত্রিত হয়ে চ্যালেঞ্জ যদি না করতে পারে, সেক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেস মালতীপুর থেকে জিতবে, অ্যাডভান্টেজ তৃণমূল কংগ্রেস। এই মোটামুটি উত্তরবঙ্গের কয়েকটি জায়গা, যে জায়গাগুলোর হিসেব আপনাদের সামনে রাখলাম। দক্ষিণ দিনাজপুর আমি রাখিনি, কারণ দক্ষিণ দিনাজপুরে তেমন যে হাড্ডাহাড্ডি লড়াই কোথাও হবে। অর্পিতা ঘোষ হয়তো দাঁড়িয়েছেন বালুরঘাট কেন্দ্রে, যে কেন্দ্রের লোকসভায় গিয়েছেন সুকান্ত মজুমদার, সে কেন্দ্রে হবে, কিন্তু বাকি যেগুলি বললাম সেগুলো হয়তো উত্তরবঙ্গের সবচেয়ে নজর কাড়া কেন্দ্র হতে চলেছে। আমার প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন কমেন্ট বক্সে। আজ এ পর্যন্তই, নমস্কার।